4টে বছর মিনতির জীবনে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত এলো এবং চলে গেল, এবং সেই 4 বছর গত হওয়ার সঙ্গে সঙ্গে কৈশোর পার হয়ে কিশোরী মিনতি যৌবনে পা দেয়। যৌবন ঢলঢল দেহে রূপ যেন উছলে পড়ে মিনতির। আর সেই সময় এক সন্ধ্যায় মিনতি যখন তার ঘরের মধ্যে বসে আপন মনে তানপুরাটা নিয়ে গান গাইছে, রতিকান্তর গৃহে এলো ফিল্ম ডাইরেক্টর সুকোমল চৌধুরী। শুধু সুকোমল চৌধুরী নয়, কুমার সুকুমার চৌধুরী। মৌরিপুর স্টেটের কুমার, বয়স 28-29-এর মধ্যে, রোগা পাতলা চেহারা, প্রশস্ত উন্নত ললাট, মাথা ভর্তি বিশ্রত কোঁকড়া কোঁকড়া চুল, খড়গের মতো উন্নত নাসা, দুটি চোখে বুদ্ধির প্রাখুর্য, দৃঢ় বদ্ধ ওষ্ঠ। রাজবাড়ির ছেলেই শুধু নয়, শরীরে যেন রাজকীয় আভিজাত্য স্পষ্ট। দামি গাড়ি থেকে এসে নামলেন সুকোমল চৌধুরী, ওষ্ঠে ধৃত দামি সিগারেট। একদা রতিকান্তর সঙ্গে কলেজ জীবনে বন্ধুত্ব হয়েছিল। সেই বন্ধুত্বর খাতিরেই বহুবার রতিকান্ত কুমারকে তার নিজ গৃহে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু কুমার আসেনি এতদিনে। অকস্মাৎ আজ এসে হাজির। কিন্তু গাড়ি থেকে নেমে মিনতির গানের সুর শুনেই থমকে দাঁড়ায় কুমার সুকোমল, এবং যতক্ষণ গান চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। তারপর ডাকে, রতিকান্ত। কে? কোথায় হে? আমি সুকোমল। বাইরে বের হয়ে সাদর অভ্যর্থনা জানাই রতিকান্ত। আরে সুকোমল যে, এসো এসো, কি সৌভাগ্য! সত্যি তাহলে তুমি এলে? কিন্তু একটু আগে তোমার বাড়ির মধ্যে কে গান গাইছিল বলো তো? পত্নী নাকি? আরে না না, ও তো মিনতি। মিনতি? হু ইজ শি? বসো বসো, রিয়েলি শি ইজ এ জুয়েল। মল্লিকা সেদিন বাড়ি ছিল না, ওই সময় তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। মিনতির অনিচ্ছা সত্ত্বেও তাকে এক প্রকার জোর করে টেনে এনে কুমার সুকোমল চৌধুরীর সঙ্গে রতিকান্ত মিনতির আলাপ করিয়ে দিল, এবং ওই ঘটনারই দিন 2 পরে কুমার স্টুডিওতে ডেকে পাঠালো রতিকান্তকে। কুমার তখন তার বইয়ের শুটিংয়ে ব্যস্ত ছিল। রতিকান্তকে তার অফিসে বসতে বললে। শুটিং শেষ হলে অফিস ঘরে এসে ঢুকলো কুমার সুকোমল। তারপর কি ব্যাপার, এত জরুরি তলব? একটা প্রস্তাব আছে তোমার কাছে। প্রস্তাব? হ্যাঁ, সেদিন যে মেয়েটিকে তোমার ওখানে দেখলাম, ওই যে মিনতি না কি, সে তোমার কে হয় বলো তো? কেন? আহা, বলোই না। কোনো রিলেশন নেই বলে সংক্ষেপে মিনতির পরিচয়টা দিল রতিকান্ত। আই সি। তা ওকে যদি আমার কোম্পানিতে এক্সক্লুসিভ আর্টিস্ট করে নেই, আপাতত 500 করে মাস মাস মাইনে দেব, কি বলো, রাজি আছো? এ তো আনন্দের কথা। তবে আমার স্ত্রীর সঙ্গে ও মিনতির সঙ্গে একবার পরামর্শ করে তবে তোমাকে জানাবো। বেশ, তাই জানিও। নেক্সট বই আমার সামনের মাস থেকেই শুরু করব। ওকে পেলে নায়িকার রোলটা আমি ওকেই দেব। তোমাকে আমি 2-1 দিনের মধ্যে জানাবো ভাই। সেদিনকার মতো রতিকান্ত বিদায় নিয়ে চলে এলো। বাড়ি ফিরে রতিকান্ত মিনতির সামনেই মল্লিকাকে কথাটা জানালো। মল্লিকা শুনেই বলে, না, ও ফিল্মে নামবে না। কিন্তু এবারে প্রতিবাদ জানাই মিনতি। সে বলে, কেন দিদি, এতে তুমি অমত করছো কেন? এমন একটা চান্স যখন এসেছেই। থাম তো তুই,
ঝাঁঝিয়ে ওঠে মল্লিকা। না না মল্লিকা, সত্যি তুমি এ ব্যাপারে অমত করো না, রতিকান্ত বলে। এই সুযোগ যখন মিনতির জীবনে এসেছেই, তাছাড়া কুমারের মতো অমন বড় ডাইরেক্টর, দেখবে মিনু নিশ্চয়ই একদিন এ লাইনে সেন্সেশন ক্রিয়েট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আরো 10 জন যেমন এ লাইনে চমক লাগাচ্ছে, তাদেরই মতো চমক লাগাবে, তা কি আমি জানি না? বলতে বলতে মল্লিকা ঘর থেকে বের হয়ে গেল। আসল কথা, সন্তানহীনা মল্লিকা এই 4 বছরে সত্যি মিনতিকে ভালোবেসেছিল, আর সে কারণেই আজ আর সে মিনতিকে ওই লাইনে যেতে দিতে চায় না। ওই লাইনের অভিনেতা ও অভিনেত্রীদের সম্পর্কে অনেক কথাই তো অনেক সময় মল্লিকার কানে আসতো, কিন্তু মিনতি তার জীবনের এত বড় সুযোগটা হারাতে চাইল না। স্বামী, স্বামীর ঘর, আজ সেসব স্বপ্নই কৈশোরোত্তীর্ণ মিনতির মন থেকে মিলিয়ে গিয়েছে। সেই মধুরাত্রির কথা আর সেই একটি রাত্রের পরিচিত মানুষটির কথাও প্রায় তার স্মৃতিপট থেকে মুছে গিয়েছে। নিষ্ঠুর বাস্তবের সামনে মুখোমুখি আজ সে দাঁড়িয়ে। সংসারে আজ যখন আপনার জন কেউ নেই, তখন তার পক্ষে এমনই সুযোগটাকে অস্বীকার করবার মতো বাতুলতা আর কি থাকতে পারে? তাই মিনতি নিজেই মল্লিকাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু মল্লিকার সেই একই কথা, ও লাইনে মিনতিকে সে যেতে দেবে না। মিনতি বলে, তবে আমি বা কি করব বলো? তোর আমি বিয়ে দেব মিনু। কি বললে? মিনতি চমকে উঠে বলে, বিয়ে? না না দিদি, আর বিয়ে নয়। তাছাড়া বিয়ে তো আমার একবার হয়ে গিয়েছে, সে আবার একটা বিয়ে নাকি? সেটা অন্যের চোখে বিয়ে কিনা জানি না, তবে আমার স্বামী সেই। কথাটা শুনে অবাক বিস্ময়ে তাকায় মল্লিকা মিনতির মুখের দিকে। মিনু? হ্যাঁ দিদি, বিয়ে আর আমার হতে পারে না, আর আমার ধারণা যে আজও তিনি বেঁচে আছেন, এবং তার দেখাও একদিন আমি পাবই। লক্ষ্মীটি, তুমি আর অমত করো না, চাকরিটা আমাকে নিতে দাও। বেশ, তাহলে যা তোর মন চাই কর, আমি আর কি বলবো? না, তোমাকে সন্তুষ্ট মনে মত দিতে হবে। বললাম তো যা। ওরকম করে না, হাসি মুখে বলো তুমি। বিরক্ত করিস না মিনু, যথেষ্ট ভালো মন্দ বুঝবার তোর বয়স হয়েছে, যা ভালো বুঝবি করবি। বেশ, তাহলে সেটুকু ভেবেই সম্মতি দাও দিদি। মল্লিকা আর কোনো জবাব দেয় না। দুহাতে মল্লিকাকে জড়িয়ে ধরে মিনতি বলে, ভয় নেই তোমার দিদি, একটি মাত্র পুরুষই জীবনে আমার এসেছে, সেই প্রথম ও সেই শেষ। এইটুকু মিনতির পরে তুমি বিশ্বাস রাখতে পারো। মিনতির জীবনের সেটা যেন চতুর্থ পর্যায়ে। প্রথম জীবনটা কেটেছে নিজেদের বাড়িতে এক গণ্ডগ্রামে। প্রতিটি দিন ও রাত্রি এক হতভাগিনী মুখচোরা বিধবা মায়ের পাশে পাশে দুঃখ, বেদনা, হতাশা ও অপমানের জ্বালায়। তারপর সহসা এক নিশিরাত্রে উল্কার মতোই ছিটকে সেই মৃত্যু আবেষ্টনীর থেকে বের হয়ে এলো, এবং মা গেল সেই মুহূর্তে হারিয়ে চিরকালের মতোই। এলো সরোজিনী, আর সেই সঙ্গে গোপন কুৎসিত লালসার জাল বিস্তার। জীবনের দ্বিতীয় পর্যায়ে কাটলো আরো 4টি বছর। সহসা আবার এলো একটি রাত। এবারও রাত বটে, তবে অন্ধকার নয়, শুধু আলো আর আলো। কিন্তু এত আলো, তবু যে কি কাল ঘুম দু চোখের পাতায় নেমে এলো সে রাত্রে। ঘুম ভাঙতেই দেখলো সব শূন্য, সব ফাঁকা।
জীবনের সেই একটি আলো ঝরা রাতের জ্যোতির্ময় পুরুষটি প্রভাতের আলোয় কোথায় যেন হারিয়ে গিয়েছে, মিলিয়ে গিয়েছে। আবার জীবনের পৃষ্ঠা উল্টালো মিনতির। জীবনে এলো রতিকান্ত ও মল্লিকা, এবং আরো 4 বছর পরে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বিরাট গেটওয়ালা একতলা বাংলো প্যাটার্নের বাড়ির গেট দিয়ে প্রবেশ করে সুসজ্জিত পার্লারে রতিকান্তর সঙ্গে সঙ্গে গিয়ে প্রবেশ করল মিনতি। মৌরিপুর স্টেটের কুমার বাহাদুর সুকোমল চৌধুরীর কলকাতার বাড়ির চারদিকে রাজকীয় রুচি আর আভিজাত্যের প্রকাশ। গদিয়াটা সোফার পরে বসে দুজনে অপেক্ষা করে। একটু পরে কুমার সাহেব এসে ঘরে ঢুকল। পরিধানে পায়জামা ও হাই কলারের ঢোলা হাতা, হাঁটু পর্যন্ত ঝুল পাঞ্জাবি, পায়ে চপ্পল, ওষ্ঠে ধরা দামি সিগারেট। মাথার চুল তেমনি এলোমেলো, তৈলহীন, রুক্ষ। চোখে সেই অন্তর্ভেদী অথচ যেন নেশায় ঢুলু ঢুলু দৃষ্টি। পুরুষের কণ্ঠস্বর জীবনে অনেক শুনেছে মিনতি, কিন্তু কুমার সাহেবের মতন কণ্ঠস্বরের অমন বৈশিষ্ট্য জীবনে কমই সে শুনেছে। সেই সন্ধ্যায় এগ্রিমেন্ট সই হয়ে গেল চৌধুরী পিকচার্সের সঙ্গে আপাতত 1 বছরের এক্সক্লুসিভ আর্টিস্ট হিসাবে, এবং অগ্রিম 501 টাকাও মিনতি পেল। আর সেই দিনের এগ্রিমেন্ট করবার সময় কুমার সাহেব বললে, ফিল্মে মিনতি নামটা তার চলবে না। তার নতুন নামকরণ করল কুমার সাহেব মিতা রায়, এবং দিন 7 বাদে কাগজে প্রথম বিজ্ঞপ্তি পড়ল, চৌধুরী পিকচার্সের নবতম অবদান বহ্নি শিখা, প্রধান ভূমিকায় নবাগতা মিতা রায়। জীবনের চতুর্থ পর্যায়ে পা দিল মিনতি নয়, মিতা রায়। সুকোমল চৌধুরীর নিজস্ব স্টুডিও ফ্লোর, বিরাট হোটেলের অভ্যন্তরে একটি সেট পড়েছে। একটা বিরাট গ্যাংয়ের দ্বারা বালিকা বয়সে অপহৃত একটি মেয়ে, যৌবনে আজ তার অসামান্য রূপ, সেই আজ দলের অন্যতমা নেত্রী। অন্ধকার সমাজে স্বচ্ছন্দ বিহরিণী সেই তরুণী আজ এই হোটেলে এসেছে আভিজাত্যের মুখোশ এঁটে কোনো একটি হতভাগা ধনী যুবকের সর্বনাশ সাধনে। সেই দৃশ্যেরই টেকিং। শুটিং দেখতে আজ যারা সেটে উপস্থিত তারা অবাক বিস্ময়ে দেখছিল অসামান্য রূপসী নবাগতা অভিনেত্রী মিতা রায়ের দিকে চেয়ে চেয়ে। টেকিং এর পূর্বে পাখি পড়ার মতোই পড়িয়ে ও অভিনয় করিয়ে বুঝিয়ে দেয় পার্টটা কুমার সাহেব মিতাকে। তারপরই কুমার সাহেবের কণ্ঠস্বর শোনা যায়, লাইট রেডি, ক্যামেরা রেডি, সাউন্ড। স্টুডিওর বাইরে সাউন্ড ভ্যান থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারের কণ্ঠস্বর ভেসে এলো, ওকে, সাইলেন্স প্লিজ, অল লাইটস। নিস্তব্ধ চারিদিক। সূচপতনের শব্দটিও বুঝি শোনা যায়। প্রখর শক্তিশালী বিদ্যুৎ বাতির উত্তাপে যেন আগুনের হলকা ছড়ায়। ক্ল্যাপস্টিকে সিকোয়েন্স, সিন নাম্বার, টেক নাম্বার ও বইয়ের নাম লিখে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ক্যামেরার সামনে এগিয়ে যায়। স্টার্ট ক্যামেরা। অ্যাসিস্ট্যান্ট বলে, বহ্নি শিখা, সিন নাম্বার 16, টেক 1। ক্যামেরা চলতে থাকে। মিনিট 4 বাদে ডাইরেক্টর বলে, কাট, লাইটস অফ। বিচিত্র অভিজ্ঞতার অনুভূতি নিয়ে বাসায় ফিরে এলো মিতা। সারাটা রাত মিতা দু চোখের পাতা এক করতে পারে না। স্টুডিওর টেকিংয়ের সময় চোখ ঝলসানো আলো, ডাইরেক্টর সুকোমল চৌধুরীর টুকরো টুকরো কথা, কর্মব্যস্ততার মধ্যেও বিচিত্র একটা স্তব্ধতা, সবকিছু যেন তার মনটা জুড়ে থাকে। মল্লিকাদের ইচ্ছা ছিল না সে ফিল্মে নাম লেখায়, সে অভিনেত্রীর জীবন পেশা হিসাবে গ্রহণ করে। কে জানে
সে ভুল করল কিনা। ভুলই করুক আর যাই করুক, জীবনে এইখানে এসে আজ তার থেমে থাকলে চলবে না, এগিয়ে তাকে যেতেই হবে। পশ্চাতের অন্ধকারে আর সে ফিরে তাকাবে না। কোনো সান্ত্বনা, কোনো স্মৃতি আজ নেই তার ফেলে আসা জীবনের কোথায়ও, শুধু অস্পষ্ট একখানি মুখ। কিন্তু সে মুখও আজ তার ভুলতে হবে। আর কেনই বা সে ভুলবে না? সে যখন তাকে এমনি করে ত্যাগ করে চলে গেছে, একটি বার তার কথা ভাববারও প্রয়োজন বোধ করেনি, তখন সেই বা কেন তার স্মৃতি বুকের মধ্যে জিইয়ে রাখবে আজও? কিন্তু আশ্চর্য, কথাটা ভাবতে গিয়েও যেন বুকটার ভেতর টনটন করে ওঠে কি এক ব্যথায়। সমস্ত মন বিদ্রোহী হয়ে উঠতে চায় সমাজ ও তার নীতি ও আইনের বিরুদ্ধে। কেন কেন তার বিবাহটা সমাজ মেনে নেবে না? কেন তার বিবাহটা ছেলে খেলা মাত্র? সে তো সর্বান্তকরণেই সে রাতে তার স্বামীকে গ্রহণ করেছিল। মন্ত্রর কি অর্থ তা সে জানে না, আর তার অর্থ দিয়েও কোনো প্রয়োজন নেই তার। সেই মুহূর্তে তার অন্তরের অন্তঃস্থল থেকে যে মন্ত্র আপনা হতেই উচ্চারিত হয়ে উঠেছিল, সে তো মিথ্যে নয়। তার মধ্যে তো এতটুকু ফাঁকিও সেদিন ছিল না তার দিক থেকে। তবে কেন হবে তাদের বিবাহটা মিথ্যে? কেন হবে সেটাই একটা ছেলে খেলা? তাছাড়া তার স্বামী, হ্যাঁ স্বামী বই কি, তিনিও তো সে রাত্রে অকপটেই স্বীকার করেছিলেন জীবনে সেই তার একমাত্র নারী, আর অন্য কোনো নারী জীবনে তার আসবে না, সেই তার স্ত্রী। তবু মনের মধ্যে কোথায়ও যেন জোরই পায় না মিতা। প্রচণ্ড একটা হাহাকারে বুকটা যেন গুমড়ে গুমড়ে উঠতে থাকে। দিন আসে যায়, স্টুডিও জীবনের বৈচিত্র্যের আস্বাদটা যেন থিতিয়ে আসে, এবং যত বইটা সমাপ্তির পথে এগিয়ে আসে, ততই যেন মনের মধ্যে একটা ভয়, একটা আশঙ্কা দোলা দিতে থাকে। কে জানে তার অভিনয় লোকে কিভাবে নেবে? এখনো পর্যন্ত কি সে করলো বা না করলো কিছুই বুঝতে পারেনি। সুকোমল চৌধুরীর মুখের দিকে তাকিয়েও কিছুই বুঝবার উপায় নেই। অসম্ভব রকম গম্ভীর মানুষটা, যেন একটা মেশিনের মতোই মনে হয়। স্টুডিওর মধ্যে সকলেই অল্প বিস্তর গল্প করে তার সঙ্গে, ভাবও হয়েছে ইতোমধ্যে অনেকের সঙ্গে। কেবল যেন আজও দূরের মানুষ থেকে গিয়েছে ওই সুকোমল চৌধুরী। অদ্ভুত একটা আভিজাত্যের স্বাতন্ত্র্যবোধে যেন সুকোমল চৌধুরীকে স্টুডিওর সবার থেকে চিহ্নিত করে রেখেছে সর্বদা। রুক্ষ চুল, প্রশস্ত ললাট, বুদ্ধিদীপ্ত দুটি চক্ষের স্থির অনুসন্ধানী দৃষ্টি, উন্নত নাসা, দৃঢ়বদ্ধ ওষ্ঠ, ধারালো চিবুক। লোকটির মুখের দিকে তাকালেই যেন মনের মধ্যে শ্রদ্ধা ও ভয় একসঙ্গে জাগে। ওর শরীরের ধমনীতে যে রাজরক্ত প্রবাহিত, সেটা যেন ওর সংযত কথাবার্তা, চালচলন ও গাম্ভীর্য সবকিছুর ভিতর দিয়েই সুপ্রকাশ। দীর্ঘ 4 মাস একটানা শুটিং হবার পর সেদিন ঠিক প্যাকআপের পূর্ব মুহূর্তে সুকোমল চৌধুরী মিতার সামনে এসে দাঁড়ালো। কেমন অভিনয় করলে ছবিতে দেখবে নাকি মিতা? কেমন করে দেখব? মিতা যেন অসহায় দৃষ্টি তুলে তাকালো সুকোমল চৌধুরীর মুখের দিকে। এখনই প্রজেকশন রুমে প্রথম 5টা রিল প্রজেকশন করে দেখা হবে, দেখতে চাও তো দেখতে পারো। নিশ্চয়ই দেখব। স্টুডিওর নিজস্ব প্রজেকশন রুম। ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে প্রজেকশন শুরু হলো। মিতার বুকের মধ্যে সে সময় কি এক অসহ্য কাঁপুনি। পাশেই বসে তার অন্ধকারে সুকোমল চৌধুরী। এত কাছাকাছি সুকোমল চৌধুরীর কখনো মিতা বসেনি, আজ এই প্রথম।
অন্ধকার ঘরের মধ্যেও যেন মিতা লোকটির উপস্থিতি অনুভব করে। অন্ধকারে সুকোমল চৌধুরীর জ্বলন্ত সিগারেটের রক্তাভ অগ্রভাগটা চুনির মতো জলজল করে যেন জ্বলছে। সিগারেটের গন্ধের সঙ্গে একটা পাতলা মিষ্টি সেন্টের গন্ধ মেশামেশি হয়ে ওর সমস্ত ঘ্রাণেন্দ্রিয়কে যেন অবশ আচ্ছন্ন করে দেয়। অবাক বিস্ময়ে অদূরস্থিত রূপালী পর্দার বুকে প্রতিফলিত সঞ্চরণশীল নিজের ছায়াটা দেখছিল মিতা। বিশেষ করে যেসব দৃশ্যে সুকোমল চৌধুরীর সঙ্গে সঙ্গে সে অভিনয় করছে। গরিব আত্মভোলা চিত্রশিল্পীর ভূমিকায় নেমেছে সুকোমল চৌধুরী, আর তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে সে। ধনীর দুলালি, শিক্ষিতা, প্রগল্ভা, হৃদয় বলে সত্যিকারের কোনো বস্তু নেই যার। নেহাত খেয়ালে আর মোহের বশে একদিন যে ভালোবাসার মালা দুলিয়ে দিয়েছিল শিল্পী অরূপের গলায়, আজ তার সেই ভুল বুঝি ভেঙে গিয়েছে দারিদ্র আর অভাবের নিষ্ঠুর বাস্তব আঘাতে। মেজাজ তার আজ তাই রুক্ষ হয়ে উঠেছে, প্রতি পদে পদে আজ তাই সংঘাত। অথচ মৌনী শিল্পীর সেজন্য কোনো ক্ষোভ নেই। রাগের মাথায় সেদিন প্রায় সমাপ্ত একখানি তৈলচিত্র নিষ্ঠুর জিঘাংসায় নষ্ট করে দিয়েছে মিনা। এ কি করলে মিনা? আমার এতদিনকার চেষ্টা এমনি করে তুমি নষ্ট করে দিলে? ক্ষিপ্ত মিনা জবাব দেয়, বেশ করেছি, আগুন জ্বালিয়ে সব পুড়িয়ে ছাই করে দেব। কিন্তু কেন কেন তা তুমি করবে? আমার ইচ্ছা, আমার খুশি। বলতে বলতে মিনা সামনের টেবিল থেকে পেন নাইফটা তুলে পাশের ক্যানভাসটার দিকে এগিয়ে যাবার চেষ্টা করতেই অরূপ মিনার হাতটা চেপে ধরে বাধা দেয়, বলে না। কিন্তু মিনা তখন যেন ক্ষেপে গিয়েছে। এক ঝটকা দিয়ে অরূপের মুঠি থেকে নিজের কবজিটা ছাড়িয়ে নেয়। তারপর আবার এগিয়ে যেতেই বাঘের মতোই যেন গর্জন করে ওঠে অরূপ, দাঁড়াও মিনা। মিনা তথাপি কোনো ভ্রুক্ষেপ করে না। ছুটে গিয়ে ক্যানভাসটা হাতে তুলে নিতেই অরূপ ঝাঁপিয়ে পড়ে মিনাকে এক ধাক্কা দেয়। ছিটকে পড়ে যায় মিনা, এবং পড়ে যাবার সময় ত্রিপয়ের পরে রক্ষিত রঙের জলের টামলারটা তার কপালে এসে পড়ল। চিৎকার করে কেঁদে ওঠে মিনা, রাস্কেল, ব্রুট! সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বলে ওঠে। প্রজেকশন ওই পর্যন্তই। প্রজেকশন যখন শেষ হলো, রাত 9টা বাজে প্রায়।